সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়, সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আজকে কথা বলবো আমরা হাদি হত্যা প্রসঙ্গে। আপনারা সবাই জানেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি বাংলাদেশের রাজনীতিতে এখনও একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং তার উত্থান এবং একই সাথে তার মৃত্যু, তাকে হত্যা করা সব কিছুই একটা রহস্যজনক জায়গায় রয়ে গেছে এবং সেই কারণেই আমরা আজকে শিরোনাম করেছি যে হাদি হত্যার সঠিক বিচার কেন দরকার। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। এরকম একটি খবর পশ্চিমবঙ্গ সহ ভারতের মিডিয়া এবং বাংলাদেশের মিডিয়ায় ফলাও করে এসেছে গত শনিবার দিন এবং বলা হচ্ছে শনিবার দিন দিবাগত রাতে বাংলাদেশের সীমান্তবর্তী বনগাঁ থেকে, পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। দু ধরনের তথ্য আসছে। কেউ বলছে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং সেখানে বাংলাদেশের গোয়েন্দারা গোয়েন্দা তথ্য শেয়ার করেছেন ভারতীয় গোয়েন্দাদের সাথে। অন্যদিকে বলা হচ্ছে যে না, পশ্চিমবঙ্গ পুলিশ হঠাৎই আকস্মিক গ্রেফতার করে। প্রথমে তারা কে এটা পরিচয় জানতেই পারা যায়নি, পরে জানতে পেরেছেন যে এরা দুজন ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে যুক্ত বলে অভিযুক্ত। হাদি হঠাৎ দৃশ্যমান হওয়া এক চরিত্র। 5ই আগস্টের আগে জুলাই আন্দোলনে অভ্যুত্থানের সময় ওসমান হাদির নাম সেভাবে শোনা যায়নি। কোথাও দেখা যায়নি যে তিনি খুব বড় ধরনের কোনো নেতৃত্বে আছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো পজিশনে আছেন, কিছু বোঝা যায়নি তাকে নিয়ে। কিন্তু 5ই আগস্টের পরে ওসমান হাদি হঠাৎ দৃশ্যমান হয়ে ওঠেন এবং জনসম্মুখের নামটি বেশ বড় আকারে আসতে শুরু করে এবং দ্রুত একটি প্রভাবশালী অবস্থান তৈরি হয় এবং তিনি বরিশালের আঞ্চলিক ভাষায় নানা ধরনের কথা বলে, এমনকি গালি দিয়ে বিখ্যাত হয়ে যান রাজনৈতিক মঞ্চে। কিন্তু তিনি দৃশ্যত কোনো প্রতিষ্ঠিত পেশা বা রাজনীতি করতেন না এবং সেগুলো ছাড়াই সংগঠন এবং নেটওয়ার্ক তৈরি করে ফেলেন রাতারাতি। বিশেষ করে তার ইনকিলাব সেন্টার তৈরি করা এবং সেটি করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন হয়, সেটা কোথা থেকে আসে, সে অর্থের লেনদেনের ভিডিও ভাইরাল হওয়া, সবই তাকে একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক কার্যক্রমের ইঙ্গিত দেয় যে তিনি একটি বড় ধরনের রাজনৈতিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করেছিলেন। এবং আপনাদের মনে আছে তাকে এক ব্যক্তি তার পাঞ্জাবির পকেটে বড় অঙ্কের টাকা ঢুকিয়ে দেয়। হাদি বলেন যে তিনি তাকে চিনতে পারছেন না, অর্থাৎ লোকজন তাকে স্বতঃস্ফূর্ত হয়ে ডোনেট করছিল, চাঁদা দিচ্ছিল, ভালোবেসে অর্থদান করছিল। কিন্তু পরে জানা গেল এই লোকটি তার সাথে পরিচিত এবং তিনি জামাত ইসলামের সাথে সংযুক্ত রাজনীতি করেন। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় হঠাৎ উত্থান হওয়া অ্যাক্টিভিস্ট কিংবা মব সংগঠক নতুন কিছু নয়। এগুলো আমরা যুগে যুগে দেখে আসছি। যে কোনো অভ্যুত্থানের পরে, বড় ঘটনার পরে এই ধরনের মানুষের আবির্ভাব ঘটে এবং রাজনীতির অস্থির সময়গুলোতে এসব চরিত্র তৈরি হয় যা মূলধারা রাজনীতির বাইরে থেকে প্রভাব বিস্তার করে। হাদিও কোনো মূলধারা রাজনীতি করতেন না, কিন্তু তিনি আজকে মূলধারা রাজনীতিকে অনেকখানি প্রভাবিত করছেন এবং জীবিত থাকতে করেছেন। তার মডেলটা যেটা ছিল মব পলিটিক্স মডেলের মতন, 5ই আগস্টের পর কিছু টিম তৈরি হয়। এগুলো মব মোবিলাইজেশন, ভয় দেখানো, দখল বা হামলার মতো কাজ করা। সারা দেশে আমরা এটা দেখেছি। একটা গ্রুপ তৈরি হয়েছে, মানুষের বাসায় যাচ্ছে, ফোন করছে, মব সংগঠন করে তার বাসায় গিয়ে লুটপাট করছে কিংবা তাকে পুলিশে ধরিয়ে দিচ্ছে। এরকম চরিত্র রিয়াদ, যাকে এখন কারাগারে রাখা হয়েছে। গুলশানের এক বাসায় মব তৈরি করে চাঁদা আদায়ের করতে গিয়ে তিনি গ্রেপ্তার হয়েছেন। প্রচুর মানুষকে মব তৈরি করে হত্যা করা হয়েছে, মারা হয়েছে। এগুলোর মাধ্যমে যেটা হয় যে তাদের সাময়িক কিছু রাজনৈতিক লাভ হয়। বাংলাদেশে দীর্ঘদিন ধরে মব ভায়োলেন্স এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, সংঘবদ্ধ সহিংসতা তৈরি হয়েছে, অর্থাৎ অর্গানাইজড ওয়েতে সহিংসতা করা এবং সেখানে কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্রের প্রশ্রয়, রাষ্ট্রের উদাসীনতা, আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা, এগুলো নানা প্রশ্ন সামনে এসেছে। এবং এর যদি আমরা 3টি বৈশিষ্ট্য দেখি, একটা হলো এরা দ্রুত জনসমাবেশ তৈরি করতে পারে, অর্থাৎ মব সংগঠন তৈরি করতে পারে এবং অভিযোগ কিংবা গুজবের মাধ্যমে টার্গেট নির্ধারণ করে। অভিযোগ থাকলেই হলো সেই ব্যক্তি দুর্নীতিবাজ কিনা, খুনি কিনা, কোনো প্রয়োজন নাই, অভিযোগ থাকলেই হলো। অথবা টার্গেট করে করে তার কাছে অস্ত্র আছে, অর্থ আছে ইত্যাদি টার্গেট করে করে ব্যক্তিকে টার্গেট করে মব সংগঠন করা হয়। এগুলো অর্গানাইজড ক্রাইম যেটা আমি বলেছি, এবং যেখানে একটা সার্ভিস হিসেবে এই মবটা ব্যবহৃত হয় কোনো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য।
হাদি হত্যার সম্ভাব্য প্রেক্ষাপট যদি আমরা আলোচনা করি তাহলে একটু দেখি। গ্রেফতার হওয়া ব্যক্তিরা নাকি হাদির সঙ্গেই কাজ করত। এই কথা আপনারা সবাই ভিডিওতে দেখেছেন, ভাইরাল ভিডিওতে দেখেছেন যে গুলি যিনি করছেন হাদিকে চলন্ত রিকশায়, তিনি এর আগে হাদির সাথে বসে কথা বলছেন, অর্থাৎ তারা হাদির সঙ্গেই কাজ করত। তাহলে কি কোনো অভ্যন্তরীণ দ্বন্দ্ব এর মধ্যে কাজ করেছে? ও অর্থের খেলা কিংবা রাজনীতির কোনো গেম, সে কারণে এ কাণ্ড ঘটেছে? অথবা তাকে পুশ করা হয়েছে, যে তাকে হাদির সাথে মিশতে দেওয়া হয়েছে হাদিকে হত্যা করার জন্য, এবং সেটা হলো রাজনৈতিক ষড়যন্ত্র। অভিযোগ আছে যে আওয়ামী লীগ এর সাথে জড়িত, যদিও এটি প্রমাণিত হয়নি, কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ পরিকল্পিতভাবে যদি কোনো হত্যাকাণ্ড ঘটায় তাহলে তারা আরও কিছু ধারাবাহিক ঘটনা ঘটাবে, সেটা আমরা দেখতে পাইনি। হাদি হত্যাকাণ্ডের পরে আর কিছু ঘটেনি। তার অর্থ হলো হাদি একা আওয়ামী লীগের টার্গেট, এইটাও কিন্তু একটা বড় রাজনৈতিক প্রশ্ন তৈরি করে। হাদি বড় রাজনৈতিক নেতা ছিলেন না, এই যুক্তি হলো সম্ভাবনার ভিত্তিতে কোনো সন্দেহ তৈরি করা। হাদি কি তাহলে কোনো পক্ষের প্রকল্প কিনা, এই প্রশ্ন উঠছে। তাকে তৈরি করা এবং তাকে বিনাশ করে দিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়া, এরকম কোনো পক্ষ আছে কি? এগুলি সবই এখন তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু প্রশ্ন ওঠে, হাদিকে তৈরি করলো এবং হাদিকে বিনাশ করলো একটি পক্ষ হতে পারে নিজেদেরকে রাজনৈতিক ময়দানে এই প্রকল্পটার মাধ্যমে বিশেষ সুবিধা আদায় করে, এবং সেটা করা হয়েছে নির্বাচনের ঠিক আগে আগে। বাস্তবে রাজনৈতিক হত্যাকাণ্ড কখনো কখনো প্রতীকী বা পরীক্ষামূলক টার্গেটও হতে পারে, তাই আমরা তদন্ত ছাড়া নিশ্চিত কিছু বলতে পারছি না। বিচার এবং রাজনৈতিক বৈধতা, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিচার। বিচার হতে হবে এবং সম্পূর্ণ নিরপেক্ষ বিচার হতে হবে। জজমিয়া টাইপ নাটক যেন না হয়, এবং বিএনপির জন্য এই বিচারটা করা খুবই জরুরি। বিএনপি এখন রাজনৈতিক ক্ষমতায় আছে, এবং আমরা দেখেছি যে হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে রাজনীতিটা হয়েছে নির্বাচনের আগে, সেটি বিএনপি বিরোধী রাজনীতি ছিল। রাজনৈতিক প্রতিহিংসার কারণে কাউকে ফাঁসানো হলে ন্যায় বিচার হবে মূল সত্তা। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক মামলার বিশ্বাসযোগ্যতা নিয়ে ইতিহাসে বহু প্রশ্ন উঠেছে। তাই যে কোনো বড় হত্যাকাণ্ডের বিচার যদি স্বচ্ছ হয়, সেটি সরকারের জন্য রাজনৈতিক বৈধতা তৈরি করে। আমি মনে করি এই হত্যাকাণ্ডের বিচারটা যদি ঠিক মতো করা যায়, করতে পারে, বিশ্বাসযোগ্য করতে পারে, তাহলে বিএনপি যারা ক্ষমতায় এখন আছে রাজনৈতিক দল হিসেবে, এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য এটি হবে বড় রাজনৈতিক ফায়দা নেওয়া, ইতিবাচক ফায়দা নেওয়া। ভারত প্রসঙ্গ, সম্ভাব্য খুনিদের ভারত গ্রেফতার করেছে। যদি বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর না করে, তাহলে এটি হবে আন্তর্জাতিক সহযোগিতা এবং কূটনৈতিক বিশ্বাসের জায়গা থেকে সংকটের প্রশ্ন। আর করলে বোঝা যাবে দুই দেশের সম্পর্ক ইতিবাচক দিকে এগুচ্ছে, যা বৈরিতায় পূর্ণ ছিল ডক্টর ইউনূসের পুরো শাসনকাল। হত্যাকাণ্ডের প্রকৃত সত্য বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু একটি হত্যার বিচার করা নয়, একটি সময়ের রাজনৈতিক সংস্কৃতি উন্মোচন করতে পারে এই হত্যাকাণ্ডের সঠিক বিচার। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।